হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব অর্থনীতির সিলেবাস নিয়ে। কিন্তু কিসের জন্য? দেখো, তোমাদের যে বহু প্রতীক্ষিত যে ডাব্লিউবিপি কনস্টেবলের যে পরীক্ষা, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। তার জন্য এই যে আমাদের যে ব্যাচ, মিশন পুলিশ ব্যাচ, এই ব্যাচের থেকে আজকে থেকে কিন্তু ক্লাস তোমাদের পুরোপুরি শুরু হয়ে গেল। তোমরা এখন টপিক ওয়াইজ কিন্তু ক্লাস বা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু তোমরা পেতে শুরু করবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের বন্ধুবান্ধব যারা ডাব্লিউপি 25-এর প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি পৌঁছে দেবে। ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আমরা অর্থনীতির সিলেবাসটা একবার দেখে নিই। এবার অর্থনীতির সিলেবাস দেখার আগে তোমাদের একবার ওভারঅল বলে নিই, তারপর আমি শুরু করছি যে আমি কোন দিকটাতে আমি বেশি নজর দেব। আচ্ছা, দেখো, একটু দাঁড়াও। হ্যাঁ, দেখো, আমাদের টোটাল ডাব্লিউবি কনস্টেবলে কতগুলো নাম্বার থাকে? 85 নাম্বার থাকে, তাই তো? দেখো, এই 85 নাম্বারের মধ্যে কি রয়েছে? জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজ, অর্থাৎ এখান থেকে জিকের মধ্যে 25টা প্রশ্ন রয়েছে, 25 নাম্বার। এবার 25টা প্রশ্ন 25 নাম্বার, এটা জিকে রয়েছে, এর মধ্যে জিএস রয়েছে, এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এবার আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করাবো। জিকের মধ্যে থেকে আমি করাবো অর্থনীতি, সংবিধান। কারেন্ট অ্যাফেয়ার্স আমি করাবো। শ্যামল স্যার তোমাদের ইতিহাস ভূগোল করাবে, আর রাজা স্যার তোমাদের কিন্তু স্ট্যাটিক জিকের ক্লাসটা করাবে। বাদ বাকি থেকে গেল জেনারেল সায়েন্সটা, এটা সুজিত স্যারও তোমাদের মাঝে মাঝে ক্লাস করাবেন জেনারেল সায়েন্সের। ঠিক আছে? তো এই যে 25 নাম্বার, এই 25 নাম্বারের মধ্যেই কিন্তু আমি ডিল করব। ঠিক আছে? এর মধ্যে থেকেই আমার যে ক্লাসগুলো এই 25 নাম্বারের মধ্যে থেকেই থাকবে। ঠিক আছে? এখানে 25 মার্কস এখান থেকে ক্যারি করছে। এরপর তোমাদের বাকি স্যাররাও বলে দিয়েছেই, ইংলিশ থেকে 10 নাম্বার আছে, 10 মার্ক থাকবে এখানে, 10টা প্রশ্ন 10 মার্কের। এবার রাজা স্যারের তোমরা ইংরেজির একটা সিলেবাসের ভিডিও দেখতেই পেয়েছো তোমরা, সেখানে তোমরা আরো ডিটেলস এটা পেয়ে যাবে। এরপরে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের থাকবে, 25টা প্রশ্ন 25 নাম্বার, সুজিত স্যারের ক্লাস, তাই তো? প্রত্যেকটা ক্লাস যদি তোমরা দেখো, আশা করা যায় একটা অঙ্কও কিন্তু মিস হবে না। ঠিক আছে? এরপর দেখো রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস, এখানেও 25টা প্রশ্ন 25 মার্কস, এটাও কিন্তু সুজিত স্যার এখান থেকে করিয়ে থাকে, তাই না? 25 মার্কস রয়েছে। এখান থেকেও কিন্তু তোমাদের একদম বেসিক থেকেই ক্লাস করানো হবে। অবশ্যই তোমরা আমাদের সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট হলে তারপরেই তো আমরা এগোতে পারবো, তাই না? এবার তোমরা যেভাবে ক্লাস চাও তোমরা অবশ্যই কমেন্ট করো, যে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আগামী এক সপ্তাহের মধ্যে সিলেবাস সব পেয়ে যাবে, তারপর থেকে ক্লাস কিন্তু শুরু হবে। আর এই যে 3 মাসের মতন যে সময় আছে, এই 3 মাসের মতন সময়ের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হবে। তো চলো এবার ইকোনমিক্স বা অর্থনীতির সিলেবাসটা একটু দেখে নিই। দেখো, প্রথমে কি রয়েছে? অর্থনীতির ভূমিকা। এই অর্থনীতির ভূমিকা, এখানে কিন্তু অর্থনৈতিক যে বেসিক কনসেপ্ট যা রয়েছে, একদম অর্থনীতির একদম শুরু থেকে অর্থনীতির কথা কিন্তু এখানে বলা রয়েছে অর্থনীতির ভূমিকার মধ্যে। এখান থেকে এবার নাম্বারের ব্যাপারটাতে আমি একটু আগে পরে বলি, আগে জাস্ট সিলেবাসগুলো বলে নিই, আর তারপর বলছি কোথার থেকে কি আসছে বা কত নাম্বার আসছে। এবার অর্থনীতির ভূমিকা তোমাদের পড়তে হবে। এখানে একদম বেসিক কনসেপ্ট থাকে অর্থনীতির। ঠিক আছে? মনে করো অর্থনীতির জনককে, বা ভারতের অর্থনীতি কিরকম, এইরকম টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে এসে থাকে। একদম ইজি ইজি প্রশ্ন হয়। জাতীয় আয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটার মধ্যে বলা রয়েছে জাতীয় আয় অর্থাৎ ন্যাশনাল ইনকাম, ভারতের জাতীয় আয় কত, কে কত টাকা আয় করছে, মাথা পিছু আয় কত, পার ক্যাপিটাল ইনকাম যেটা। ঠিক আছে? মাথা পিছু আয়, জাতীয় আয়ের কনসেপ্ট এখান থেকে নেওয়া হয়েছে। 3 নম্বরে দেখো রয়েছে ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনা। এবার এই যে অর্থনৈতিক পরিকল্পনা, এটা কিন্তু পঞ্চবার্ষিকী করার আগের পরিকল্পনা। ঠিক আছে? পঞ্চবার্ষিকী শুরু করার যে আগে যে পরিকল্পনায় ভারতবর্ষ চালিত হতো, সেই প্রসেসের এখানে আছে। একদম বলতে পারো প্রি পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্ত এখানে কিন্তু আলোচনা করা রয়েছে। এরপর পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বুঝতেই পারছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই জাতীয় আয়। ঠিক আছে? এবার এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এর গুরুত্ব তোমরা কতটা, তোমরা তো অবশ্যই জানো। যারা যারা তোমরা বিভিন্ন কম্পিটিটিভ লাইনের পরীক্ষা দিচ্ছ, তারা জানো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্বটা। একদম প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একদম শেষ একদম শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এমনকি নীতি আয়োগ পর্যন্ত কিন্তু আমরা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে আলোচনা করব ডিটেলসে। এরপর দেখো ব্যাংকিং রয়েছে। ব্যাংকিং
মানি আর ব্যাংকিং একসঙ্গে রয়েছে, এখানে শুধু ব্যাংকিংটা দেওয়া রয়েছে, মানিটা এখানে দেওয়া নেই, দরকার নেই, ব্যাংকিং থেকে পড়লেই হয়ে যাবে। ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক কোনটা? সরকারি। এবার যদি বলা হয় ভারতবর্ষের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক কোনটা, বা কৃষি ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাংক কোনটা? আগের বছর একটা প্রশ্ন এসেছিল নাবার্ড, NABARD, নাবার্ড কথাটি কিসের সাথে যুক্ত, বা শব্দটি কিসের সাথে সম্পর্কিত? ঠিক আছে, নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তাই তো? এটা কৃষিক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাংক, তোমরা জানো সেটা। তো এইরকম টাইপের প্রশ্ন কিন্তু ব্যাংক থেকে এসে থাকে। এরপর দেখো ভারতীয় কৃষি। ভারতীয় কৃষির মধ্যে কি রয়েছে? ভারতীয় কৃষিটা কিরকম, ভারতীয় কৃষিতে কিভাবে কাজ করে, ভারতীয় কৃষির অ্যাকচুয়ালি এটা কিন্তু ভূগোল আর অর্থনীতির একটা মেলবন্ধন বলতে পারো কৃষিটার ক্ষেত্রে। এবার ভূগোলের যে কৃষি, সেখানকার জীববৈচিত্র্য থেকে শুরু করে সেখানকার প্রাকৃতিক পরিবেশ তুলে ধরা হয়, কিন্তু এখানে কিন্তু ওই হেক্টর প্রতি কত চাষ হলো, কিভাবে কতটা চাষ ফলানো হচ্ছে বা কতটা ফসল ফলানো হচ্ছে, কার বাজারগত চাহিদা কত বেশি, এই সব ব্যাপারে কিন্তু এই ভারতীয় কৃষিতে আলোচনা করা রয়েছে এখানে। এরপর দেখো 7 নম্বরে রয়েছে ভারতীয় শিল্প। এবার অলরেডি তোমাদের ভারতীয় শিল্পের ক্লাস চলছে, SSC GDর ক্ষেত্রে চলছে কিন্তু শিল্পের ক্লাসটা, সেখান থেকে দেখতে পারো। এমনকি ডাব্লিউবির জন্য শিল্পের কোন কোন পোর্শনটা ইম্পর্টেন্ট, সেটা যাতে তোমরা 3 মাসে কমপ্লিট করতে পারো, সেদিকটা কিন্তু অবশ্যই আমি দেখব। কারণ তোমরা একটা কথা মাথায় রাখতে হবে, সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের মধ্যে কিছু তো পার্থক্য আছে, রাজনৈতিক হোক, ঠিক আছে, রাজনৈতিক পার্থক্যটাই মেইন ব্যাপার। এবার কেউ কারো গুণগান পছন্দ করে না, তাই না? কেউ কারো অন্য কারো মানে নিজে অর্থাৎ রাজ্য অবশ্যই কেন্দ্রের গুণগান করে না, তাই না? এবার কেন্দ্র রাজ্যের গুণগান করবে না, ব্যাপারটা ঠিক এরকম ভাবে। তো ভারতীয় শিল্পটাও রাজ্য সরকার যাকে প্রাধান্য দিয়েছে সেই সমস্ত ব্যাপারগুলো আমরা জানবো। এবার পশ্চিমবঙ্গে কি কি শিল্প রয়েছে, সেই শিল্পগুলো ডিটেলসে আমরা কিন্তু এই ভারতীয় শিল্পের মধ্যে পড়ব। এটা ভারতীয় শিল্প বলাটা ভুল হবে, এটা পশ্চিমবঙ্গের শিল্প হতে পারে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের শিল্প। এরপর আদমশুমারি ও জনগণনা। আদমশুমারি ও জনগণনা, এটা 2011 সাল, সেন্সাস মেইনলি। এখানে কি কি জনগণনার কি কি হাইলাইটস রয়েছে, ঠিক আছে, এই হাইলাইটসগুলো, লিঙ্গানুপাতগুলো, ঠিক আছে, শিক্ষার হার, ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা এই আদমশুমারি ও জনগণনা 2011 থেকে পড়ব। 9 নম্বরে দেখো রয়েছে দারিদ্রতা ও বেকারত্ব। কারা দারিদ্র, কারা বেকার, একজন ব্যক্তি কত টাকা ইনকাম করলে তাকে ধনী বলা যেতে পারে, বা কত টাকার কম ইনকাম করলে তাকে দরিদ্র বলা যেতে পারে। একজন ব্যক্তি বছরে কতদিন কাজ করলে তাকে, কতদিনের বেশি কাজ করলে তাকে বলা যেতে পারে সে কর্মঠ, আর সে কতদিনের কম কাজ করলে তাকে বলা যেতে পারে বেকার। এই ব্যাপারগুলো আমরা অবশ্যই দেখব, দারিদ্রতা ও বেকারত্ব। 10 নম্বর হচ্ছে ভারতের রাজকোষ। এখানে কিন্তু ট্যাক্সিং সিস্টেমটা চলে আসছে, ভারতের রাজকোষ নীতি, এর মধ্যে জিএসটি পড়ে যাবে, ঠিক আছে, রাজকোষের যে সমস্ত ডিটেলস এখানে কিন্তু আমরা পেয়ে যাব। 11 নম্বরে রয়েছে রাজ্য সরকারের, আচ্ছা এখানে না দেখো, এখানে থাকবে রাজ্য সরকারের পরিকল্পনা। এবার যদি তোমরা SSC GD পরীক্ষা দাও, সেই মুহূর্তে তোমাদের দরকার কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা, যেমন বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা, ঠিক আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এগুলো দরকার। ঠিক তেমনই রাজ্য সরকারের পরীক্ষা দেওয়ার জন্য দরকার কি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, দুয়ারে সরকার প্রকল্প, সবুজ সাথী, শিক্ষাশ্রী, মা প্রকল্প, অন্তর্দয় অন্ন যোজনা যা আছে, অন্তর্দয় অন্ন যোজনা কেন্দ্রীয় সরকারের, সরি, তারপর স্নেহের পরশ প্রকল্প, চা সুন্দরী প্রকল্প, এই বিভিন্ন রাজ্য সরকারি পরিকল্পনা বা প্রকল্পগুলো সম্পর্কে কিন্তু আমরা এখানে ডিটেলসে পড়ব। তো ইকোনমিক্সের একদম শর্ট একটা ভিডিও এটা গেল। এবার তোমরা একটু ওয়েটেজটা জেনে যাও, কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। যেহেতু ইকোনমিক্সের সেই রকম কিছু প্রশ্ন আসে না, ওই কোনো শিফটে 3টা 4টা, কোনোটাতে যদি বেশি আসে, একদম বেশি অনেকগুলো প্রশ্ন, 5টা প্রশ্ন আসতে পারে। তো তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিবে জাতীয় আয়কে, এখান থেকে 1 থেকে 2টা প্রশ্ন এখান থেকে জাতীয় আয় থেকে দেয়, ঠিক আছে। এরপরে অর্থনীতির ভূমিকা থেকেও একটা প্রশ্ন আসতে পারে। এবার এই যে এখানে 0 to 1 যাই হোক না কেন, প্রত্যেকটা থেকে সম্ভাবনা আছে আসার, তবে এখান থেকে 1টা থেকে 2টা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে। ব্যাংকিং থেকে 1টা থেকে 2টা প্রশ্ন আসতে পারে। এবার এই যে ওয়েটেজগুলো যেগুলোর মধ্যে নেওয়া হলো না, যেগুলোর মধ্যে নেই,
তাই বলে কি তোমরা সেটা থেকে পড়বে না? অবশ্যই পড়বে, কারণ এবছর কিন্তু কম্পিটিশনটা অনেকটাই হাই হবে তোমাদের জন্য। যদি যেই সাবজেক্টগুলোতে বা যেই চ্যাপ্টারগুলোতে ওয়েটেজ কম আছে সেগুলো আমি পড়লাম না, যদি সেটার থেকে চলে আসলো তাহলে কি হবে? অবশ্যই এটা রিস্ক নেওয়া যাবে না। তোমরা অবশ্যই ভারতীয় কৃষিটাকেও ভালো করে পড়বে। এরপরে এখানে দেখো ভারতীয় শিল্প, এখান থেকেও একটা থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এবার এরপরে দেখো রয়েছে এই যে রাজ্য সরকার পরিকল্পনা, এখান থেকে একটা থেকে দুইটা প্রশ্ন 100% আসবেই আসবে, ঠিক আছে। রাজ্য সরকার পরিকল্পনা থেকে একটা থেকে দুইটা প্রশ্ন আসবে, এগুলাকে অবশ্যই দেখবে। ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো দেওয়া হয়েছে তো ইম্পর্টেন্ট, এগুলো থেকেও দেখবে। আমি তো করাবোই, ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। আর এগুলো বেশি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারগুলো থেকে আসার সম্ভাবনা আছেই আছে, ঠিক আছে। তো ওয়েটেজটা দেখা গেল। এবার তোমরা কমেন্ট করে জানাতে পারো যে অর্থনীতিতে যদি কোনো রকম সমস্যা থাকে, কোন চ্যাপ্টারে সমস্যা যদি থাকে, বা আজকে সিলেবাসটা যদি তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাও কমেন্টসে জানাতে পারো। আমরা অবশ্যই কিন্তু তা সলভ করে দেবো। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং তোমাদের বন্ধুবান্ধব যারা WBP 2025-এর প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে। আর তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।